আসসালামু আলাইকুম। আমরা কখনোই তোমাদের ভুলে যাই নাই। লাস্ট 2 থেকে 3 দিন ধরে আমার ঠান্ডা, গলা ব্যথা এবং কথা বললেই গলা দিয়ে ব্যথা করে। তারপরও আজকে ভিডিওতে এসে দাঁড়াইছি আমি একটা মাত্র কারণে, যে আমার যেই ভাই বা বোনেরা কি এখনো কোথাও চান্স পায় নাই, ব্যর্থ হয়েছে, তারা যেন কি এইবার আর না ব্যর্থ হয়। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে যেন কি একটা সিট তারা এনশোর করতে পারে। ঠিক আছে? সো আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করছি তোমাদের হেল্প করার। তোমরাও ইনশাল্লাহ সৎভাবে পরিশ্রম করে যাও, অবশ্যই আল্লাহ তোমাদের দিকে মুখ তুলে তাকাবেন। কারণ পরিশ্রমকারী কখনো হতাশ হয় না, বা আল্লাহ কখনো নিরাশ করে না পরিশ্রমকারী যারা আছে। সো হতাশ হও না, সৎভাবে লেগে থাকো, ইনশাল্লাহ তোমার বিজয় আসবেই আসবে। ঠিক আছে? সো আর আজকের ভিডিওতে আমরা দেখবো যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রশ্ন সমাধান সিরিজের 6 নাম্বার পার্টটা দেখবো আজকে আমরা। হ্যাঁ, বাকি 5টা পার্ট আছে, যারা দেখো নাই তাদেরকে কমেন্ট বক্সে দিয়ে দিব, তারা দেখে নিবা। হ্যাঁ, আর আজকের ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবা ইনশাল্লাহ। আর ভিডিওটা শেয়ার করার মাধ্যমে বেশি মানুষের কাছে পৌঁছানোর সুযোগ করে দিবা। তাহলে চলো আমরা শুরু করি। প্রথম যে কোশ্চেনটা বলছে, নিচের কোন যৌগগুলোর মধ্যে নিউক্লিওফাইলের উদাহরণ হচ্ছে কোনটা? নিচের যৌগগুলোর মধ্যে। আচ্ছা, তাহলে দেখো আমরা এই যে কোশ্চেনটা আছে খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। হ্যাঁ, ইলেকট্রোফাইল নিউক্লিওফাইলের যে উদাহরণগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এগুলো আমরা কিভাবে মনে রাখবো সেটা যদি একটু দেখি আমাদের। তাহলে দেখো প্রথমে আমরা ইলেকট্রোফাইলের উদাহরণগুলো দেখি। মনে রাখবা, ফাইল মানে এই যে ফাইলটা আছে, ফাইল মানে ভালোবাসা। ফাইল মানে কি? ভালোবাসা। হ্যাঁ, তাহলে আমরা কি ভালোবাসা শিখাচ্ছি আজকে। তাহলে ফাইল মানে ভালোবাসা। আচ্ছা, এখন তাহলে কি মানুষ কাকে ভালোবাসে? অবশ্যই বিপরীত লিঙ্গের মানুষকে ভালোবাসে। ধরো আমি ছেলে, একটা মেয়ের প্রতি আকর্ষিত হয়, বা মেয়েকে ভালোবাসে, একটা মেয়েকে একটা ছেলেকে ভালোবাসে। অর্থাৎ পরস্পর কি বিপরীতমুখী চার্জ পরস্পরকে আকর্ষণ করে, বা বিপরীত লিঙ্গকে পরস্পরকে আকর্ষণ করে, বা ভালোবাসাটা বিপরীত লিঙ্গের মধ্যে হয়ে থাকে। আচ্ছা, তাহলে দেখো ইলেকট্রো মানে কি? ইলেকট্রন। আর ফাইল মানে ভালোবাসা। এখন ইলেকট্রনের চার্জ কিরকম? নেগেটিভ চার্জ। সে কাকে ভালোবাসবে? তার যে বিপরীতধর্মী চার্জটা আছে তাকে ভালোবাসবে। কি? পজিটিভ জিনিসকে ভালোবাসবে। কাকে ভালোবাসবে? পজিটিভ জিনিসকে ভালোবাসবে। তাহলে নিউক্লিয়াস কাকে? নিউক্লিওফাইল মানে কি? পজিটিভ চার্জ বিশিষ্ট যারা আছে তারা কাদের উদাহরণ? ইলেকট্রোফাইলের উদাহরণ। তারা কিসের উদাহরণ? ইলেকট্রোফাইলের উদাহরণ। বুঝছি? ইলেকট্রোনেগেটিভ চার্জ, ফাইল মানে ভালোবাসা। সে কাকে ভালোবাসবে? নেগেটিভ জিনিস যেহেতু সে তার বিপরীত ধর্মী চার্জ পজিটিভ চার্জকে ভালোবাসে। তাহলে দেখো আমাদের কি ইলেকট্রোফাইল দুই ধরনের, একটা ধনাত্মক ইলেকট্রোফাইল, একটা হচ্ছে প্রশম ইলেকট্রোফাইল। তাহলে যে ধনাত্মক হয় ইলেকট্রোফাইল, এটা কিন্তু মুখস্থ করবা না আজকে থেকে আশা করি আর মুখস্থ করতে হবে। ঠিক আছে? তাহলে সকল প্লাস থাকবে। ধরো হচ্ছে কি ব্রোমিন প্লাস, পরে ধরো হচ্ছে NO2 প্লাস, সকল নামের সাথে কি থাকবে? প্লাস থাকবে। অর্থাৎ ধনাত্মক হইলে কি হবে? এরা ধনাত্মক ইলেকট্রোফাইলের উদাহরণ হবে। ঠিক আছে? আচ্ছা, প্রশম কারা হবে? সকল AB3 যৌগগুলো, AB3 টাইপের যে যৌগগুলো আছে। এ মানে হচ্ছে ধাতু। এ মানে কি হবে? ধাতু হবে। হ্যাঁ, এ মানে কি? আমাদের ধাতু। হ্যাঁ, তাহলে উদাহরণ কি দেওয়া যায়? সেটা হচ্ছে আমাদের ধরো হচ্ছে AlCl3, পরে হচ্ছে FeCl3, পরে হচ্ছে আমাদের BF3। তাহলে এইগুলো প্রত্যেকটা অ্যালুমিনিয়াম ধাতু, বোরন ধাতু, পরে হচ্ছে আমাদেরকে আয়রন ধাতু। তার মানে সবগুলো এগুলো কিসের উদাহরণ? প্রশম ইলেকট্রোফাইলের উদাহরণ। তাহলে মনে রাখবা কি AB3 টাইপের যে যৌগগুলো আছে তারাই কি হবে? আমাদের তারাই প্রশম হচ্ছে কি ইলেকট্রোফাইলের উদাহরণ হবে। বুঝাইতে পারছি? আচ্ছা, আশা করি ভুল করবা না ইনশাআল্লাহ। আচ্ছা, নিউক্লিওফাইলের ক্ষেত্রে যদি আসো, তাহলে এটার ক্ষেত্রে কি দুই ধরনের হয়। তাহলে বলছি আমরা ফাইল মানে ভালোবাসা, আর হচ্ছে নিউক্লিও কি? নিউক্লিয়াসের চার্জ কি? কেন্দ্রে থাকে পজিটিভ চার্জ। তাহলে নিউক্লিয়ার চার্জ হচ্ছে পজিটিভ চার্জ। এখন সে কাকে ভালোবাসবে? আর নিজের চার্জ পজিটিভ, সে কাকে ভালোবাসবে? তার বিপরীত ধর্মী চার্জকে ভালোবাসবে। তার মানে নেগেটিভ চার্জকে সে ভালোবাসবে। ঠিক আছে? তাহলে দেখো আমাদের নিউক্লিওফাইল যেটা আছে এটা দুই ধরনের, আবার ঋণাত্মক আর হচ্ছে প্রশম। তাহলে কি ঋণাত্মক হইলে সেটা কি হবে? সেটা হচ্ছে নিউক্লিওফাইলের উদাহরণ হবে। ঋণাত্মক হইলে সেটা কি হবে? ধরো ক্লোরাইড মাইনাস, পরে ধরো ব্রোমাইড মাইনাস, পরে ধরো হচ্ছে NO2 মাইনাস। তার মানে নামের মধ্যে মাইনাস থাকলে তারা কি হবে? সেটা হচ্ছে আমাদের নিউক্লিওফাইলের উদাহরণ হবে। বুঝাইতে পারছি? কথা বলতে পারতেছি না, কাজ আছে আর কি। তাহলে ঋণাত্মক নিউক্লিওফাইল বুঝাইতে পারছি, আশা করি ভুল করবে না ইনশাআল্লাহ। আর প্রশম নিউক্লিওফাইল কারা হবে? মনে রাখবা যে কি নিউক্লিওফাইলে কি দুন্তান্ন আছে, এদের কি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকবে। কি? নিঃসঙ্গ হচ্ছে কি ইলেকট্রন জোড় থাকবে। কি? নিঃসঙ্গ ইলেকট্রন থাকবে। নিঃসঙ্গ ইলেকট্রন মানে কি? মুক্ত জোড় ইলেকট্রন। তাহলে নিউক্লিওফাইলে দুন্তান্ন আছে, নিঃসঙ্গ কি আছে? দুন্তান্ন আছে। তাহলে নিউক্লিওফাইল নিঃসঙ্গ, নিউক্লিওফাইল কি? নিঃসঙ্গ, নিউক্লিওফাইল নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। তাহলে নিউক্লিওফাইলে কি থাকে? নিঃসঙ্গ ইলেকট্রন জোড় দেখা যায়। ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে তাহলে কি হবে? যাদের ক্ষেত্রে মুক্ত জোড় আছে তারাই কি হবে? আমাদের নিউক্লিওফাইলের উদাহরণ হবে। ধরো পানি, এখানে অক্সিজেনের ক্ষেত্রে কত? 2 জোড়া মুক্ত জোড় আছে। ধরো OH মাইনাস, তাহলে এখানে কি 2 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে। তার মানে এরা কি সব? এরা প্রশম নিউক্লিওফাইলের উদাহরণ। এটা কিসের উদাহরণ? প্রশম নিউক্লিওফাইলের উদাহরণ। ঠিক আছে? তাহলে দেখো BF3, এটা কি হবে? AB3 টাইপের যৌগ। তার মানে এটা কি প্রশম ইলেকট্রোফাইলের উদাহরণ। পর হচ্ছে এই যে তোমার এই হাইড্রোনিয়াম আয়ন প্লাস আছে, তার মানে ধনাত্মকটা কি হবে? সেই যে আমরা মাত্রই দেখে আসছি। তাহলে এটা ধনাত্মক ইলেকট্রোফাইলের উদাহরণ। FeCl3, এটাও কি AB3 টাইপের যৌগ। তার মানে এই তিনটাই কি দেয়া আছে? আমাদের ইলেকট্রোফাইল দেয়া আছে। বাকি যেটা আছে এই যে পানি, এটা কি হবে? আমাদের নিউক্লিওফাইলের উদাহরণ। এটা কি হবে? তাহলে নিউক্লিওফাইলের উদাহরণ। কারণ কি এখানে অক্সিজেনে কি আছে? 2 জোড়া মুক্ত জোড়া ইলেকট্রন হচ্ছে আছে। হ্যাঁ, তার মানে কি এটা একটা হচ্ছে আমাদের কি নিউক্লিওফাইলের উদাহরণ। ঠিক আছে? এবং কি এরকম অ্যামোনিয়া আছে, ধরো অ্যামোনিয়া,
অ্যামোনিয়া। তাহলে কি নাইট্রোজেনে কত এক জোড়া মুক্ত ইলেকট্রন থাকে, অর্থাৎ অ্যামোনিয়াটাও কিসের উদাহরণ, তোমার প্রশমন নিউক্লিওফাইলের উদাহরণ। বুঝাইতে পারছি? আশা করি তোমাদের বুঝাইতে পারছি। এর চেয়ে সহজ হইতে বুঝানোর মনে হয় না আমার দ্বারা সম্ভব আর কি। ঠিক আছে, আশা করি পারবা ইনশাল্লাহ তোমরা। আচ্ছা চলো এরপরেরটাতে যাই। বলছে বেনজিনে পাই ইলেকট্রন সংখ্যা কত। দেখো এটা অনেক মনে করো কি যে পাই বন্ধন। দেখো আমরা যদি চিন্তা করি বেনজিনের স্ট্রাকচারটা চিন্তা করলে, আচ্ছা তাহলে আমরা জানি কি এখানে তিনটা হচ্ছে কি থাকে, এক গরু পরে পরে কি আমাদের হচ্ছে তিনটা পাই বন্ধন থাকে। তাহলে দেখো এই যে তিনটা যেটা আছে এটা কি পাই বন্ধন সংখ্যা। পাই বন্ধন সংখ্যা কয়টা থাকে, সেটা হচ্ছে তিনটা। আর হচ্ছে পাই ইলেকট্রন যেটা আছে কি পাই ইলেকট্রন যেটা আছে এটা বন্ধন সংখ্যার দ্বিগুণ হয়। তাহলে 3 × 2 কয়টা থাকবে, সেটা হচ্ছে 6টা থাকবে। কয়টা থাকবে, 6টা থাকবে। তাহলে পাই ইলেকট্রন পাই বন্ধনের দ্বিগুণ বলতে হবে, বলতে পারো পাই ইলেকট্রন সেটা অর্ধেক হচ্ছে কি পাই বন্ধন। বুঝাইতে পারছি? তাহলে আশা করি দুইটার মধ্যে ক্লিয়ার। এবং এটা হচ্ছে কি আমাদের পাই ইলেকট্রন সংখ্যা 4n+2 যে আমাদের কি 4n+2 এই যে সূত্রটা আছে এটাতে বের করা যায় আর কি। হ্যাঁ, n মানে হচ্ছে এখানে আমাদের কি এই যে চক্রের সংখ্যা, এখানে কয়টা চক্র আছে বেনজিনে কয়টা, একটা বলা আছে, তার মানে n এর মান কত, পূর্ণ সংখ্যা সেটা হচ্ছে 1 হয়। তাহলে এখানে 1টা বসাই দাও, তাহলে 4n+ হচ্ছে 2, 4n+, তো এখানে কি 1 বসাও, তাহলে 4 × হচ্ছে 1 প্লাস হচ্ছে 2, তার মানে কত 4 + 2, তার মানে কয়টা আছে 6 আছে। কয়টা আছে, 6টা পাই ইলেকট্রন আছে। বা তুমি যেইভাবে বের করো, তোমার জন্য যেইটা সহজ হবে তুমি সেটা দিয়ে বের করবা। বুঝাইতে পারছি? বেনজিনের ক্ষেত্রে পাই বন্ধন থাকে তিনটা, এটা আমরা জানি। আর পাই ইলেকট্রন কি হয়, এর ডাবল হবে জাস্ট, তাহলে 3 × 2 6 হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা আর হইতেছে দেখো এই ক্ষেত্রে সিগমা বন্ধন সংখ্যা কি হবে। সিগমা বন্ধন যদি আমরা চিন্তা করি সিগমা বন্ধন, সেই ক্ষেত্রে কি হবে, জাস্ট মোট পরমাণু, এটা কি একটা এরোমেটিক যোগ, এরোমেটিক যোগের ক্ষেত্রে কি জাস্ট মোট পরমাণু সংখ্যাই কি হয় আমাদের সিগমা বন্ধন সংখ্যা হয়। তাহলে বেনজিনের ক্ষেত্রে কি সংকেত কি C6 হচ্ছে H6, তার মানে সংকেত কি হয় 6 প্লাস হচ্ছে 6, মোট পরমাণু কেটে সেটা হচ্ছে 12টা, অর্থাৎ এখানে কি আছে 12টা সিগমা বন্ধন আছে। কি আছে, 12টা সিগমা বন্ধন আছে। বুঝাইতে পারছি? নট ইলেকট্রন, কি সিগমা বন্ধন আছে। তাহলে আনসার কি হচ্ছে, এটা পাই ইলেকট্রন কয়টা, সেটা হচ্ছে 6টা আমাদের সঠিক আনসার হচ্ছে। হ্যাঁ, আচ্ছা চলো পরেরটাতে যাই। আচ্ছা এর মধ্যে আরেকটু কথা বললে নেই, সেটা হচ্ছে তোমরা যারা জাবি ডি ইউনিটের জন্য সেকেন্ড টাইম ডেডিকেটেড কোর্স খুঁজতেছো তাদের জন্য হচ্ছে বেস্ট একটা কোর্স হচ্ছে আমাদের জাবিস্টার 7.0, যেটার অ্যাক্সেস টেনশাল জাবি ডি ইউনিট ভর্তি পরীক্ষার পর্যন্ত আমাদের থাকবে। আর এটার যে সফলতাটা বলি, গত বছর আমাদের শিফট ভিত্তিক রেজাল্টে ফার্স্ট সেকেন্ড থার্ড সহ 3টা শিফটে কি ফার্স্ট সেকেন্ড থার্ড সহ 310টা সিটের বিরুদ্ধে 150+ চান্স পাইছে, যা হিউজ একটা সাফল্য। আমরা ইনশাল্লাহ এবার তোমাদের নিয়েও একটা সুন্দর একটা রেজাল্ট ইনশাল্লাহ আশা করতেছি। হ্যাঁ, সো আমরা যারা ভর্তি হয়ে যেতে পারো, ভর্তি হইতে তুমি হচ্ছে ব্রাদার স্টেশন সার্চ করলেই তুমি ওয়েবসাইটে যে ভর্তি হতে পারবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে একটা প্রোমো কোড ইউজ করবা কি JU07, হ্যাঁ বড় হাতের JU07, এটি ইউজ করলেই তুমি হচ্ছে আমাদের 500 টাকা ডিসকাউন্ট পাবো। কোর্সটা আমাদের 2999 টাকা, 500 টাকা ডিসকাউন্টে সেটা 2499 টাকা হয়ে যাবে এই প্রোমো কোডটা ইউজ করলে JU07। হ্যাঁ, আশা করি সুন্দর গুছানো এবং কমপ্লিট এবং ডেডিকেটেড একটা কোর্স আমাদের সাথে ইনশাল্লাহ একসাথে আমরা শেষ করবো। ঠিক আছে, সো যারা ভর্তি হইতে চাও ভর্তি হইতে পারো। হ্যাঁ, আচ্ছা দেখো এই যে কোশ্চেনটা আছে বলছে কি অ্যালকাইল হ্যালাইড এবং অ্যালকোহলীয় KOH এর বিক্রিয়া হচ্ছে নিচের কোনটি উৎপন্ন হয়। আচ্ছা তাহলে দেখো এই যে কোশ্চেনটা আছে এটা আমাদের দুইটা ক্ষেত্রে হয়, একটা হচ্ছে প্রতিস্থাপন, একটা হচ্ছে প্রতিস্থাপন আর একটা হচ্ছে অপসারণ। একটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া, একটা হচ্ছে আমাদের অপসারণ বিক্রিয়া। কি বিক্রিয়া, অপসারণ হচ্ছে বিক্রিয়া। হ্যাঁ, আচ্ছা তাহলে দেখো দুইটার তফাৎটা কি বা ডিফারেন্সটা কি, দেখো মনে রাখবা এই ক্ষেত্রে যে প্রতিস্থাপন মানে হচ্ছে SN বিক্রিয়া। কি SN বিক্রিয়া, হ্যাঁ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন মানে হচ্ছে প্রতিস্থাপন। হ্যাঁ, আচ্ছা এই ক্ষেত্রে কি হয় আমাদের, ধরো একটা অ্যালকাইল হ্যালাইড নিলাম আমি CH3CH2 ধরো হচ্ছে X প্লাস KOH, যেটা এটা আছে এটা কি একুয়াস মানে হচ্ছে কি জলীয় দ্রবণ, এটা কি জলীয় দ্রবণ। যদি তুমি সেই ক্ষেত্রে নাও সেই ক্ষেত্রে কি হবে, এই KX টা পরস্পরের সাথে যুক্ত হয়, তাহলে KX প্লাস বাকি যে OH টা আছে ওই H টা এখানে এসে বসে, তাহলে কি হয় CH3CH2 হচ্ছে OH উৎপন্ন হয়। তাহলে এটা হচ্ছে আমাদের কি বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া। এটা কি বিক্রিয়া, প্রতিস্থাপন বা SN বিক্রিয়া। স্পেসিফিক্যালি বলে এটা কি টাইপের বিক্রিয়া, সেটা হচ্ছে SN2 বিক্রিয়া। কি বিক্রিয়া, SN2 বিক্রিয়া। হ্যাঁ, কেন হচ্ছে, কারণ এটা একটা 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড আছে, এর জন্য কি এটা SN2 বিক্রিয়া হয়েছে। যদি 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড হইতো সেই ক্ষেত্রে এটা কি হইতো, সেটা হচ্ছে 1 ডিএম কি বলে SN1 বিক্রিয়া হইতো। হ্যাঁ, আচ্ছা তাহলে এটা হচ্ছে SN বিক্রিয়া হলো। এখন অপসারণ বিক্রিয়া বা এলিমিনেশন যেটা আছে এটার ক্ষেত্রে কি হয়, সেম ভাবে একটা অ্যালকাইল হ্যালাইড CH3CH2 ধরো X প্লাস এখন যে KOH টা আছে এটা কি অ্যালকোহলীয়, কি সেটা হচ্ছে অ্যালকোহলীয়। যখনই তুমি অ্যালকোহলীয় KH দিবা ডিফারেন্স তুমি এটা দিয়ে করবা। এটা হচ্ছে জলীয় দ্রবণ হবে, এটা কি অ্যালকোহলের দ্রবণ হবে। যখন তুমি অ্যালকোহলের দ্রবণ দিবা তখন কি উৎপন্ন হবে, একটা অ্যালকিন উৎপন্ন হবে। কয় কার্বনের অ্যালকিন উৎপন্ন হবে, এখানে জয় কার্বন আছে, একটা কার্বন 2 কার্বন, তাহলে 2 কার্বনের একটা অ্যালকিন উৎপন্ন হবে, CH2 ডাবল বন্ড কি CH2 উৎপন্ন হবে। কি প্লাস হচ্ছে আমাদের ওই যে হ্যালাইড যে আয়নটা আছে এটা মাইনাস আয়ন উৎপন্ন হবে। তাহলে এইটাই হচ্ছে আমাদের কি বিক্রিয়া, অপসারণ বিক্রিয়া বা ইলিমিনেশন বিক্রিয়া, অপসারণ বা ইলিমিনেশন রিঅ্যাকশন। তাহলে ডিফারেন্স বললাম কি মনে রাখবা,
যেখানেই জল সেখানেই অ্যালকোহল, এই যে এখানে জল আছে অ্যালকোহল উৎপন্ন হয়েছে, এখানে কি জল নাই অ্যালকোহল নিজে আছে, তার মানে কি উৎপন্ন হবে, অ্যালকিন উৎপন্ন হবে। বুঝাইতে পারছি? তাহলে যেখানে জল সেখানে অ্যালকোহল, আর যেখানে কি জল নাই সেখানে কি অ্যালকিন উৎপন্ন হবে। তাহলে আনসার কোনটা হবে, এই যে অ্যালকেন হচ্ছে আনসার হবে, কি হবে, অ্যালকেন আনসার হবে। বুঝাইতে পারছি? আচ্ছা পরেরটাতে বলছে জিঙ্ক Cl2 থেকে, এইটা হচ্ছে কি বলছে যে প্রমাণ বিভব কত জানতে চাইছে। আচ্ছা তাহলে দেখো আমাদের বিভব সূত্র কি, ই সেল যেটা আছে সেটা হচ্ছে কি আমাদের ই হচ্ছে অ্যানোড, অ্যানোডে কি ঘটবে সেটা হচ্ছে অক্সিডেশন ঘটবে, সেটা যদি ঘটে তাহলে সামনে প্লাস বসবে। আচ্ছা প্লাস সেটা হচ্ছে, আচ্ছা প্লাস আগে না দেই, যদি হচ্ছে কি ই ক্যাথোড, ক্যাথোডে কি ঘটবে সেটা হচ্ছে রিডাকশন ঘটবে, বিজারণ ঘটবে, যদি ঘটে সেই ক্ষেত্রে সামনে প্লাস বসবে, সেই ক্ষেত্রে সামনে কি প্লাস বসবে। ঠিক আছে? আচ্ছা মনে রাখবা, দেখো আরেকটা জিনিস যদি দেখা যায় তোমাদের একটু, এই ক্ষেত্রে দেখো জারণ বিজারণ কার ক্ষেত্রে করবে, অ্যানোড ক্যাথোড কোনটা হিসেবে কাজ করবে, যে তড়িৎ রাসায়নিক সারে যারা উপর দিকে থাকে তারা তাদের ক্ষেত্রে অ্যানোড হিসেবে কাজ করে, যারা তড়িৎ রাসায়নিক সারে নিচের দিকে অবস্থান করে তারা ক্যাথোড হিসেবে কাজ করে। সো এখানে জিঙ্কটা উপর অবস্থান করে, একজন সে অ্যানোড, কপারটা তড়িৎ রাসায়নিক সারের নিচের দিকে আছে তাই সে ক্যাথোড হিসেবে কাজ করে। হ্যাঁ আচ্ছা দেখো আরেকটা জিনিস দেখায়, মনে রাখবা জারণের ক্ষেত্রে কি হয় আমাদের, সেটা হচ্ছে ধাতু থেকে আয়ন হয়, ধাতু থেকে হচ্ছে কি হয়, আয়ন হয়। হ্যাঁ জারণের ক্ষেত্রে কি বললাম, ধাতু থেকে আয়ন হয়। ধরো তো জিঙ্ক সে দুইটা ইলেকট্রন ত্যাগ করে সে হচ্ছে কি জিঙ্ক 2+ হয়েছে, তাহলে এটা হচ্ছে কি আমাদের জারণ ঘটছে। হ্যাঁ তাহলে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হয়েছে। আচ্ছা এটা হচ্ছে কি আমাদের জারণ প্রসেস। তাহলে বিজারণ প্রসেস কি হবে আমাদের, দেখো বিজারণ প্রসেস তাহলে কি হবে, বিজারণ প্রসেস আয়ন থেকে হচ্ছে কি হবে, ধাতু হবে, আয়ন থেকে ধাতু হবে, কি হবে, আয়ন থেকে ধাতু হবে। ধরো আমি বললাম কপার 2+, সে দুইটা ইলেকট্রন গ্রহণ করে সে হচ্ছে কপার ধাতুতে পরিণত হয়েছে, তার মানে এখানে কি ঘটছে, বিজারণ ঘটছে। কি ঘটছে, বিজারণ ঘটছে। এখন তুমি বলো অ্যানোডে সবসময় জারণ ঘটে, এখন এখানে জিঙ্ক 2+ থেকে জিঙ্ক দেয়া আছে, এটা কি সঠিক আছে, জারণ ঘটছে তার ক্ষেত্রে? উল্টাটা আমাদের হওয়ার কথা কি ছিল, জিঙ্ক থেকে জিঙ্ক 2+, জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হচ্ছে হওয়ার কথা ছিল। এইটা হইলে না তার ক্ষেত্রে জারণ ঘটতো, যে মানটা দেয়া আছে আমরা ওইটাই বসাই দিতাম, তাহলে আমাদের সেটা ঝামেলা ছিল না। কিন্তু এখন কি, এই যে আমাদের কি এখানে অ্যানোডে অক্সিডেশন, জারণ ঘটলেই আমরা কি যে মানটা আছে ওইটা বসাইতে পারতাম। অ্যানোডে কি জারণ ঘটছে তোমার, ঘটে তো নাই, ব্যতিক্রম ঘটছে, তার মানে কি হবে, সামনে একটা মাইনাস আসবে। তাহলে এটা হচ্ছে আমাদের সূত্রের মাইনাস। হ্যাঁ আচ্ছা আর হচ্ছে মান কত দেয়া আছে, মান দেয়া আছে হচ্ছে -0.76, মান কত, -0.76। হ্যাঁ আচ্ছা এরপর তাহলে দেখো পরেরটা কি হচ্ছে, কপার 2+ থেকে কপার হয়েছে, এটার ক্ষেত্রে বিচরণ ঘটছে, এটার ক্ষেত্রে কি ঘটছে, বিচরণ ঘটছে, অর্থাৎ ক্যাথোডে কি ঘটছে, বিচরণ ঘটছে, সেটার মধ্যে আর কোনো ঝামেলা নেই। সো এই ক্ষেত্রে কি হবে, মান প্লাস, প্লাস মান যেটা আছে পয়েন্ট হচ্ছে কত 34। হ্যাঁ তাহলে কত হবে, এটা প্লাস হয়ে যাবে 0.76, প্লাস হচ্ছে পয়েন্ট হচ্ছে 34। সো মান কত হবে, প্লাস হচ্ছে 1.10 হবে, কত হবে, প্লাস 1.10 হবে, কত হবে, প্লাস 1.10। ঠিক আছে? সো খুবই সহজ, জাস্ট সূত্র সবগুলো 3টা 4টা সূত্র আছে, সবগুলো মুখস্থ করি, একটাই মুখস্থ করবা। অ্যানোড জারণ ঘটলে সামনে প্লাস হবে, এর ব্যতিক্রম ঘটলেই মাইনাস হবে, ক্যাথোডে রিডাকশন ঘটলে সামনে প্লাস হবে, অন্যথায় মাইনাস হবে। বুঝাইতে পারছি? আচ্ছা চলো পরেরটাতে যাই আমরা। বলছে XeF2 হচ্ছে জ্যাননের পরমাণু হাইব্রিডাইজেশন হচ্ছে কি হবে, দেখো তাহলে এখানে সংখ্যাটা কিভাবে বের করতে হয়, হাফ ইনটু কেন্দ্রীয় পরমাণু গ্রুপ সংখ্যা, কেন্দ্রীয় পরমাণু কি জ্যানন 8 নাম্বার গ্রুপের, প্লাস এক যদি পরমাণু কয়টা আছে, ফ্লোরিন হচ্ছে 4টা আছে, আচ্ছা সমান সমান হচ্ছে 12, 12 অর্ধেক কত, সেটা হচ্ছে 6, 6 মানে কি বোঝায়, sp3 হচ্ছে কি ডি স্কয়ার, sp3 ডি স্কয়ার আর কি। হ্যাঁ তাহলে কি হইলো, sp3 ডি স্কয়ার হচ্ছে এটা কি আমাদের সঠিক आंसर হইল। আচ্ছা এখন তাহলে দেখো এই যে আমাদের জ্যাননের যে কি জ্যানন ডাইফ্লোরাইড, জ্যানন টেট্রাফ্লোরাইড, হেক্সাফ্লোরাইড যেগুলো আছে সংকরণটা নরমালি হয়, কিন্তু তাদের যে আকৃতিটা আছে বা হচ্ছে তাদের আকৃতিটা হচ্ছে কি মানে অস্বাভাবিক হয়, সেটা হচ্ছে ব্যতিক্রম হয়। সো এগুলো একটু জেনে রাখবে। হ্যাঁ তাহলে দেখো আমাদের XeF2 যেটা আছে এটার ক্ষেত্রে আকৃতি হচ্ছে আমাদের কি সরল রৈখিক হয়, কেমন হয়, সরল রৈখিক হয়। ঠিক আছে, সরল রৈখিক। হ্যাঁ আচ্ছা এরপর তাহলে XeF4 যেটা আছে সেটার ক্ষেত্রে কেমন হয়, সেটা হচ্ছে আমাদের সমতলীয় বর্গাকার হয়, কি হয়, সমতলীয় বর্গাকার হয়, কি হয়, সমতলীয় বর্গাকার হয়। হ্যাঁ আচ্ছা আর হচ্ছে XeF6 যেটা আছে সেটার ক্ষেত্রে হচ্ছে আমাদের কি, সেটা পঞ্চভুজীয় হচ্ছে পিরামিডীয় হয়, পঞ্চভুজীয় হচ্ছে কি পিরামিডীয় হয়, কি হয়, পঞ্চভুজীয় পিরামিডীয় হয়। হ্যাঁ সো তাহলে দেখো এখন তোমার কাছে যে এই যে XeF4 যেটা আছে এটার সংকরণ তুমি কি পাইছো, 6 পাইছো, 6 হইলে কি হয়, আকার অষ্টতলিক হওয়ার কথা, কিন্তু হইছে কি তোমার কাছে সমতলীয় বর্গাকার, তার মানে অষ্টতলিক হওয়ার কথা থাকলে হইছে সমতলীয় বর্গাকার। সো এগুলো কি হয়, ব্যতিক্রম হয়, এগুলো একটু দেখে রাখবে। হ্যাঁ এগুলো একটু দেখে রাখবে, মনে থাকবে। আচ্ছা পরেরটাতে বলছে 2p অরবিটালের জন্য nl এবং m এর মান হচ্ছে যথাক্রমে কত হয়। আচ্ছা তাহলে দেখো 2p যেটা আছে এখানে তাহলে কি আমরা প্রথম করলাম n, n এর মান কত এখানে 2। আচ্ছা পরে l যেটা আছে l কি হয় 0 সহ কি n - হচ্ছে 1 পর্যন্ত হয়, 0 সহ কি n - 1 পর্যন্ত কি আমাদের l এর মান হয়। তাহলে কি আছে এখানে n এর মান যেহেতু 2 পাইছো তাহলে কি হবে আমাদের 2 - হচ্ছে 1, তার মানে কত পাচ্ছ তুমি 1 পাচ্ছ, কত পাইতেছো তুমি
1 পাইতেছো, এল এর মান কত পাইতেছো 1 পাইতেছো। আচ্ছা এবার এম এর মান যেটা আছে, এম এর মান হচ্ছে আমাদের কি 0 সহ প্লাস মাইনাস হচ্ছে এল। তাহলে কি এল এর মান কিভাবে বের করতে হয়, 0 সহ প্লাস মাইনাস এল। এখন এল এর মান কত পাইছো তুমি, এখানে 1 পাইছো। সো এখানে জাস্ট কি 0 সহ কি তুমি 0 সহ কি প্লাস মাইনাস এল দিলেই হয়ে যাবে। তাহলে কি 0, আচ্ছা তাহলে হচ্ছে আমাদের কি, আরে তাহলে হচ্ছে -1 0 আর হচ্ছে কি +1। তাহলে কি এই যে 0 সহ +1 -1 +1 আর হচ্ছে কি -1, তাহলে 0 সহ কি প্লাস মাইনাস এল, এটা কার মান, এম এর মান। তাহলে দেখো আমরা জাস্ট মানগুলো বসিয়ে দিতে হয়ে যাচ্ছে। এই যে 2 2 সমান হয়ে গেছে, প্রধান কোয়ান্টাম সংখ্যা সহকারী কোয়ান্টাম সংখ্যার মান সমান হইতে পারে না, হ্যাঁ। আচ্ছা তাহলে কি হইলো আমাদের, দেখো এই যে 2 পরেরটা হচ্ছে 1 হইছে, এরপরটা এই যে এটা তাহলে হচ্ছে n এর মান, এটা হচ্ছে l এর মান, আর এটা কি আমাদের m এর মান, হ্যাঁ। এই যে -1 0 আর হচ্ছে +1 হইছে, তাহলে এটাই আমাদের সঠিক आंसर, এটাই কি আমাদের সঠিক आंसर, হ্যাঁ। আচ্ছা চলো পরেরটাতে যাই আমরা। বলছে নিচের কোনটা আলফা কোণ, আলফা কোণ হচ্ছে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, কি দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে আমাদের কি বলা হয়, হিলিয়াম নিউক্লিয়াসকে হচ্ছে আমাদের আলফা কোণ বলা হয়। তাহলে কি এই যে হিলিয়াম 2+, অর্থাৎ তার এখান থেকে দুইটা ইলেকট্রন ত্যাগ করে দিলে যে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসটা থাকে তাকে কি বলে, আমাদের আলফা কোণ বলা হয়। তার ক্ষেত্রে তার হচ্ছে প্রোটন সংখ্যা হয় 2, তার ভর সংখ্যা হয় হচ্ছে কত 4, হ্যাঁ। সেই ক্ষেত্রে তাহলে ইলেকট্রন সংখ্যা কত হয়, হিলিয়াম 2+ এ আলফা কোণের ইলেকট্রন সংখ্যা যেটা আছে, ইলেকট্রন সংখ্যা কিন্তু শূন্য হয়ে যায়, কারণ থাকে দুইটা এসে ত্যাগ করে, তার মানে তার ইলেকট্রন সংখ্যা কয়টা, সেটা হচ্ছে 0, হ্যাঁ। তার কি ইলেকট্রন কয়টা থাকে, 0 থাকে। তাহলে এই যে হিলিয়াম 2+ কে আমাদের কি বলা হয়, আলফা কোণ বলা হয়, হ্যাঁ। আচ্ছা চলো পরেরটাতে যাই। বলছে তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে কোনটার ক্ষেত্রে সবচেয়ে বেশি হবে। আমরা জানি কি তড়িৎ ঋণাত্মকতার মান কি পর্যায়ের ক্ষেত্রে বাম থেকে যত তুমি ডান দিকে যাবে তত কি হয়, বৃদ্ধি পায়, বৃদ্ধি পায়, হ্যাঁ। আচ্ছা আর হচ্ছে গ্রুপের ক্ষেত্রে কি পায়, আমাদের হ্রাস পায়। গ্রুপের ক্ষেত্রে উপর থেকে নিচে নামলে কি পায়, হ্রাস পায়, হ্যাঁ। আচ্ছা তাহলে দেখো আমরা যদি একটু দেখি, তাহলে কি কি আছে এখানে, কার্বন, পরে হচ্ছে অক্সিজেন, আচ্ছা পরে আছে হচ্ছে ক্লোরিন, আচ্ছা এটা তো নিচের স্তরে হবে, এখানে ফ্লোরিন, আচ্ছা এরপর ক্লোরিন, এরপর হচ্ছে ব্রোমিন। এখন তুমি চিন্তা করো এই ক্ষেত্রে কি হবে, এই যে এই দিক থেকে গেলে কি হয়, কার্বনের ক্ষেত্রে হচ্ছে কার্বনের চেয়ে অক্সিজেনের বেশি হবে, অক্সিজেনের ক্ষেত্রে কত 3.5 হয়। আচ্ছা পরে ফ্লোরিনের ক্ষেত্রে কত হয়, সেটা হচ্ছে 4 হয়, হ্যাঁ। এখন গ্রুপের উপর থেকে নিচের দিকে নামলে কি হ্রাস পাবে, তাহলে ক্লোরিনের ক্ষেত্রে কত হয়, সেটা হচ্ছে 3 হয়, ব্রোমিনের ক্ষেত্রে হচ্ছে কত 2.8 হয়। অর্থাৎ তাহলে দেখো এখানে সবচেয়ে বেশি কার বাম থেকে ডান দিকে যাচ্ছে। সো এখানে কি কার্বনের চেয়ে অক্সিজেনের বেশি, অক্সিজেনের চেয়ে ফ্লোরিনের বেশি, কিন্তু ফ্লোরিন তো অপশনে নাই। আনসার কোনটা হইতে সবচেয়ে বেশি, তাহলে তুমি দেখো এইগুলো তো কম, ফ্লোরিন যেহেতু অপশনে নাই, অক্সিজেনের 3.5, ফ্লোরিনের হচ্ছে 3, তাহলে কার ক্ষেত্রে বেশি হলো, সেটা অক্সিজেনের ক্ষেত্রে বেশি হয়েছে। আনসার কি হবে, অক্সিজেনটা আমাদের সঠিক আনসার। কি হবে, অক্সিজেনটা আমাদের সঠিক আনসার হবে, ঠিক আছে। আচ্ছা এরপর তাহলে দেখো বলছে ফসফরাস পেন্টাক্লোরাইডের জ্যামিতিক গঠন কেমন। ফসফরাস পেন্টাক্লোরাইড কি PCl5, কি PCl হচ্ছে 5 যেটা আছে, সেই ক্ষেত্রে সংকট কি হবে, হাফ ইনটু ফসফরাসের কেন্দ্রীয় পরমাণু গ্রুপ কত, সেটা হচ্ছে কত 5 নাম্বার গ্রুপ বা 15 নাম্বার গ্রুপ। একযোজী পরমাণু কয়টা আছে, 5টা আছে, তাহলে কত 10 এর অর্ধেক কত, সেটা হচ্ছে 5, হ্যাঁ। আচ্ছা 5 হইলে আমাদের সংকরণ কি রকম হয়, 5 হলে সংকরণ হচ্ছে কি sp3 হচ্ছে d হয়, কি হয় 5 হলে সংকরণ হচ্ছে কি sp3d হয়। এখন তার আকৃতিটা জানতে চাইছে, হ্যাঁ, জ্যামিতিক স্ট্রাকচার সেটা জানতে চাইছে। সো এইগুলো আমরা কিভাবে মনে রাখবো, দেখো আমি সবগুলা লিখে দিছি, আশা করি এইগুলা থেকে আসবে। তাহলে দেখো যদি 4 হয়, sp3 4 হইলে চতুস্থলকে 4 চতুস্থলকে কি 4 কি চতুস্থলকে 4 চতুস্থলকে, হ্যাঁ। আচ্ছা যদি 3 হয়, সমতলীয় ত্রিভুজাকার, ত্রিভুজের কয়টা বাহু থাকে, 3টা বাহু থাকে, একটা বাহু, দুইটা বাহু, তিনটা বাহু, তাহলে ত্রিভুজাকার। 3 হইলে ত্রিভুজাকার 3 ত্রিভুজাকার কি 3 হইলে ত্রিভুজাকার 3 ত্রিভুজাকার। আচ্ছা 2 হইলে সরলরেখা। এই যে দেখো তুমি, এই যে যদি মধ্যবর্তী একটা কোণ 180 ডিগ্রি হয়, তার মানে কি একটা সরলরেখা, সেটা কি sp সংকরণের ক্ষেত্রে বন্ধন কোণের মান 180 ডিগ্রি হয়, হ্যাঁ। সো সরলরেখা হইলে সেটা কি হবে, sp সংকরণ হবে, সরলরেখা হইলেই sp সংকরণ হবে। আচ্ছা এরপর যদি 4 আসে, কি d সহ যদি 4 আসে, sp3 ছাড়া d সহ 4 আসলে সেই ক্ষেত্রে কি হয়, সমতলীয় বর্গাকার হয়। বর্গের কয়টা বাহু থাকে, 4টা বাহু থাকে, বর্গের 4টা বাহু থাকে, তাহলে কি 4 আসলে কি সমতলীয় বর্গাকার হবে, সবগুলো সমান হয় আর কি, হ্যাঁ। এটা সমান হয় নাই। আচ্ছা যদি 5 আসে, তাহলে 5 আসলে কি ত্রিকোণাকার দ্বিপিরামিড, মনে রাখবা কিভাবে, দেখো আজকে আমরা কিভাবে লিখতে পারি, সেটা হচ্ছে 3 প্লাস হচ্ছে 2, এইভাবে লিখতে পারি না, 5 3 প্লাস 2 আমরা এইভাবে লিখতে পারি, হ্যাঁ। তাহলে দেখো 3 দেয়া হচ্ছে ত্রিকোণাকার, 3 দেয়া হচ্ছে কি ত্রিকোণাকার, 2 দেয়া হচ্ছে কি দ্বিপিরামিড, তাহলে ত্রিকোণাকার দ্বিপিরামিড, তাহলে এটার কি হলো ত্রিকোণাকার দ্বিপিরামিড। তাহলে 3 দেয়া ত্রিকোণাকার, 2 দেয়া দ্বিপিরামিড, 3 দেয়া ত্রিকোণাকার, 2 দেয়া দ্বিপিরামিড, ঠিক আছে। আচ্ছা পরে 6 আসলে মনে রাখবে আকার কেমন, অষ্টতলিক। 6 আসলে আকার কিরকম হয়, অষ্টতলিক। 6 আসলে আকার অষ্টতলিক হবে, 6 আসলে আকার কিরকম হবে, অষ্টতলিক হবে, ঠিক আছে। আচ্ছা যদি 7 আসে, সেই ক্ষেত্রে হচ্ছে আকার কেমন হবে, 7 কে আমরা কিভাবে লিখতে পারি, 5 প্লাস হচ্ছে 2, 5 প্লাস 2 লিখতে পারি না, তাহলে 5 দিয়ে হচ্ছে পঞ্চভুজীয়, 5 দিয়ে হচ্ছে পঞ্চভুজীয়, আর 2 দিয়ে হচ্ছে কি দ্বিপিরামিড, 2 দিয়ে হচ্ছে কি আমাদের দ্বিপিরামিড, 5 দিয়ে পঞ্চভুজীয়, 5 দিয়ে পঞ্চভুজীয়, 2 দিয়ে হচ্ছে কি দ্বিপিরামিড, 5 দিয়ে পঞ্চভুজীয়, 2 দিয়ে দ্বিপিরামিড, 2 দিয়ে কি হবে আমাদের দ্বিপিরামিড হবে, ঠিক আছে। বুঝাইতে পারতে আশা করি এইগুলা থেকে আর ইনশাআল্লাহ ভুল হবে না।
সো এখানে আসলে কত 5 5 আসলে আকার কি রকম হবে ত্রিকোণাকার দ্বিপিরামিড তার মানে ট্রাইগোনাল যে বাইপিরামিডাল ট্রাইগোনাল কি বাইপিরামিডাল হবে ঠিক আছে ত্রিকোণাকার দ্বিপিরামিডাল বাইপিরামিডাল মানে কি দ্বিপিরামিড আর ট্রাইগোনাল মানে হচ্ছে ত্রিকোণাকার হ্যাঁ আচ্ছা আচ্ছা কোশ্চেনটা দেখো বলছে ক্লোরাইড আয়নের রাসায়নিক সংকেত হচ্ছে কোনটা এটা জানতে চাইছে তাহলে দেখো আমরা একটু দেখি এইটাকে Cl- কে বলা হয় ক্লোরাইড আয়ন কি ক্লোরাইড হচ্ছে ক্লোরাইড হ্যাঁ আচ্ছা যখন একটা থাকে কি সংখ্যা সবচেয়ে ছোট আমরা যে কোনো কিছুর কম মানে কি বোঝায় হাইপো ধরা হচ্ছে বললাম হাইপোগ্লাইসেমিয়া তার মানে কি গ্লুকোজের পরিমাণ কম হ্যাঁ আচ্ছা তাহলে এখানে সেটা একটা আছে তার মানে এটাকে আমি বলবো কি হাইপোক্লোরাইড কি বলবো হাইপোক্লোরাইড হচ্ছে কি বলবো হাইপোক্লোরাইড হ্যাঁ এটাকে আমি কি বলবো তাহলে হাইপোক্লোরাইড হচ্ছে আমি বললাম হ্যাঁ আচ্ছা এরপর তাহলে দেখো যখন আমাদের সংখ্যা কি থাকবে দুইটা থাকবে তখন সেটাকে বলা হয় ক্লোরাইড তখন সেটাকে বলা হয় কি আমাদের ক্লোরাইড কি বলা হয় ক্লোরাইড শুধুমাত্র ক্লোরাইড বলা হয় এটা কিন্তু ক্লোরাইড ড আর এটা হচ্ছে ট হ্যাঁ আচ্ছা যখন তিনটা থাকে সেটাকে বলা হয় ক্লোরেট তখন সেটাকে বলা হয় কি আমাদের ক্লোরেট হ্যাঁ আচ্ছা আর যখন হচ্ছে আমাদের সংখ্যা চারটা থাকে তাহলে Cl O4 হচ্ছে মাইনাস থাকে তখন সেটাকে বলা হয় পারক্লোরেট কি বলা হয় পারক্লোরেট হ্যাঁ পারক্লোরেট বলা হয় কি বলা হয় পারক্লোরেট বলা হয় তো এখানে কি জানতে চাইছে ক্লোরাইডের সংখ্যা জানতে চাইছে তার মানে কি এই যে অক্সিজেন সংখ্যা কয়টা দুইটা হলে সেটাকে আমাদের কি বলা হয় ক্লোরাইড বলা হয় দুইটা হলে কি বলা হয় ক্লোরাইড বলা হয় ঠিক আছে আচ্ছা পরে দেখো বলছে কি নিচের কোন যৌগল হচ্ছে কোন মৌল যৌগলের সর্বনিম্ন শক্তি স্তরে একই সংখ্যক ইলেকট্রন আছে অর্থাৎ গ্রুপের সংখ্যাটা জানতে চাইছে তাহলে দেখো আমরা যদি চিন্তা করি এই যে আমাদের কি হাইড্রোজেন হিলিয়াম যেটা আছে তাহলে এই যে ধরো আমরা হাইড্রোজেন পরে হচ্ছে আমাদের কি লিথিয়াম পরে হচ্ছে সোডিয়াম আচ্ছা পরে হচ্ছে কি পটাশিয়াম রুবিডিয়াম হচ্ছে সিজিয়াম এখন তাহলে দেখো এই যে এরা কি এক নাম্বার গ্রুপের মৌল এরা কি এক নাম্বার গ্রুপের হচ্ছে মৌল তার মানে কি হাইড্রোজেনের থাকে কি 1s হচ্ছে 1 লিথিয়ামের ক্ষেত্রে কি থাকে হচ্ছে 1s হচ্ছে কি 1s 2 2s হচ্ছে কি 1 অর্থাৎ সর্বশেষ শক্তি স্তর কি এখানে 1s এখানে 2s প্রত্যেকটা তো কয়টা একটা করে ইলেকট্রন আছে অর্থাৎ সর্বশেষ শক্তি স্তরে কোনটার ক্ষেত্রে একই সংখ্যক ইলেকট্রন আছে সেটা কি হাইড্রোজেন আর লিথিয়ামের ক্ষেত্রে কি একই সংখ্যক ইলেকট্রন আছে বাকি একটার ক্ষেত্রে কি মিলবে না বাকি একটার ক্ষেত্রেও মিলবে না কারণ কি আলাদা আলাদা গ্রুপের অক্সিজেন আলাদা গ্রুপের নাইট্রোজেন আলাদা গ্রুপ নাইট্রোজেন 15 নম্বর গ্রুপের অক্সিজেন 16 নম্বর গ্রুপের হ্যাঁ কার্বন আলাদা গ্রুপের ম্যাগনেসিয়াম আলাদা গ্রুপের সো প্রত্যেকটা আলাদা গ্রুপের হ্যাঁ সো এখানে শুধুমাত্র হাইড্রোজেন আর লিথিয়ামের ক্ষেত্রে কি হবে সেম হবে হ্যাঁ আচ্ছা এরপর তাহলে বলছে কি যে তোমার 16 এটা হচ্ছে এরকম আর কি নাইট্রোজেন 16 7 অক্সিজেন হচ্ছে কি 8 হচ্ছে 16 তাহলে এই যে কোশ্চেনটা আছে বলছে এখানে পরস্পরের কি হবে তাহলে দেখো এখানে কি আছে ভর সংখ্যা যেটা আছে সেম আছে তাহলে আমরা জানি আইসো বার যেটা আছে হ্যাঁ আইসো হচ্ছে কি বার যেটা আছে হ্যাঁ তাহলে দেখো লাস্টে কি আছে অন্তস্থ র আছে তার মানে কি হবে ভর সংখ্যা সমান হবে এখানে কি ভর সংখ্যা সমান হবে হ্যাঁ ভর সংখ্যা সমান হবে তাহলে কি দেখো এখানে ভর সংখ্যা সেম হয়েছে তার মানে এরা কি পরস্পরের আইসোবার এরা কি পরস্পরের হচ্ছে আইসোবার হ্যাঁ আইসোটোপের ক্ষেত্রে কি হয় লাস্টে কি আছে প আছে আইসোটোপ প মানে প্রোটন সংখ্যা সমান কি প্রোটন সংখ্যা সমান হ্যাঁ প্রোটন সংখ্যা সমান হবে আচ্ছা আর হচ্ছে লাস্টে আইসোটোনের লাস্টে কি আছে দুনতার ন আছে কি আছে দুনতার ন আছে তাহলে দুনতার ন দিয়ে হচ্ছে কি নিউট্রন সংখ্যা সমান কি নিউট্রন সংখ্যা হচ্ছে কি হবে সমান হবে নিউট্রন সংখ্যা সমান হবে ঠিক আছে বাকি সবকিছু ভিন্ন হবে আর আইসোমার যেটা আছে এটার অভ্যন্তরীণ সবকিছুই সেম হয় কিন্তু অভ্যন্তরীণ স্ট্রাকচারটা কি হয় ভিন্ন হয় বুঝাইতে পারছি তাহলে এখানে এটা কিসের উদাহরণ আছে আইসো বারের উদাহরণ আছে কিসের উদাহরণ আছে আইসো বারের উদাহরণ আছে তো এখন তাহলে দেখো এটা কি আলাদা আলাদা পরমাণু নাইট্রোজেন একটা আলাদা পরমাণু অক্সিজেন একটা আলাদা পরমাণু সো আলাদা পরমাণু হলে তাদের কি ধর্মের মধ্যে কি দেখা যাবে ভিন্নতা দেখা যাবে কিন্তু আইসোটোপ কি একই মৌলের পরমাণু তার মানে আইসোটোপের ক্ষেত্রে রাসায়নিক ধর্ম এবং বৈশিষ্ট্যের মধ্যে সাদৃশ্য দেখা যাবে সো আলাদা করে মুখস্থ করো না অক্সিজেন ধরো এরকম থাকে অক্সিজেন হচ্ছে কি 16 অক্সিজেন 8 হচ্ছে 16 অক্সিজেন হচ্ছে 8 17 তাহলে এখন তাহলে অক্সিজেন হচ্ছে 8 হচ্ছে 18 এখন তাহলে সবগুলাই অক্সিজেন পরমাণু এটা কি আইসোটোপ প্রোটন সংখ্যা সমান হয়েছে সো যেহেতু সবগুলো একই পরমাণু তার মানে কি একই মৌলের পরমাণু হয় তাদের বৈশিষ্ট্যের মধ্যে মিল দেখা যাবে এটা ভিন্ন মৌলের পরমাণু বৈশিষ্ট্যের মধ্যে ভিন্নতা দেখা যাবে এইটাই সহজ জিনিস হ্যাঁ আচ্ছা তাহলে চলো পরেরটাতে আচ্ছা তাহলে আজকের এটা আমাদের ক্লাস এই পর্যন্তই ছিল যারা যাবিডি ইউনিট ভর্তি পরীক্ষার জন্য আমাদের কোর্সটাতে ভর্তি হয়ে যাও ইনশাল্লাহ খুবই সুন্দর এবং গুছানো একটা প্রস্তুতি আমরা একসাথে নিতে পারবো এবং তোমার জীবনের বেস্ট একটা কোর্স হবে সো সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম